মেন গেট দিয়ে প্রবেশ করেই বাম দিকে পড়বে সিদ্ধিদাতা গণেশজির মন্দির আর মাঝখানে রয়েছে মায়ের মন্দির। এখানে নানা ধরনের অনুষ্ঠান সূচিও হয়, তবে আজকে ছিল একটা বিয়ে এই মন্দিরেই। এছাড়াও রয়েছে শিব মন্দির, রাধাকৃষ্ণের মন্দির এবং শ্রীরামকৃষ্ণ মন্দির এবং গৌরাজ মন্দির। এই মন্দির চত্বরে কিন্তু কালী মন্দির ছাড়া প্রচুর মন্দির রয়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনার সোলমেটস। তো আমি মৌ চলে এসেছি আজ একটা নতুন ভিডিওর সাথে। তো এর আগের ভিডিওতে আপনাদের সন্ধান দিয়েছিলাম মধ্যমগ্রামের বিধানপল্লীতে অবস্থিত বাবা অমরেশ্বর মন্দিরে। আর আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাব হচ্ছে মধ্যমগ্রামের এক মহাজাগ্রত খুবই জনপ্রিয় কালী মন্দিরে, যা সকলের কাছে মধ্যমগ্রাম কালীবাড়ি নামে খ্যাত। তো মধ্যমগ্রাম যদি আপনারা আসেন তাহলে মধ্যমগ্রাম কালীবাড়ি দিয়ে মন্দির দর্শন যাত্রা আপনারা শুরু করতে পারেন। প্রথমেই হচ্ছে বাবা অমরেশ্বর মন্দির, তারপরে দেখবেন হচ্ছে বাবা মহাকাল মন্দির এবং তারপর 51 সতীপীঠ দেখে মধ্যমগ্রামের দর্শনীয় মন্দির যাত্রা আপনারা কিন্তু কমপ্লিট করতে পারেন। আর আপনারা যদি মধ্যমগ্রাম চৌমাথা ধরে আসেন তাহলে সেখান থেকে হাঁটা পথে ওই 5 মিনিট লাগবে, বা চৌমাথা থেকে যদি আপনারা টোটো নিতে পারেন তাহলে হার্ডলি ওই 3 থেকে 4 মিনিট লাগবে আসতে। আর জনপ্রতি ভাড়া টোটোতে 10 টাকা করে পড়বে। আর যদি আপনারা মধ্যমগ্রাম স্টেশন ধরে আসেন তাহলে মধ্যমগ্রাম স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ফ্লাইওভার ধরে নিচ দিয়ে যেতে হবে। ওখান থেকে ওই 3 মিনিট মতো লাগবে। আর টোটো বা ভ্যানে দুটোই পাবেন আপনারা। যদি পায়ে হেঁটে আসেন তাহলে ওই 7 মিনিট মতো লাগবে, আর টোটো করে আসলে ওই ভাড়া পড়বে 10 টাকা করে। তো আমরা একেবারে মধ্যমগ্রাম কালীবাড়ির সামনেই চলে এসেছি। তো এবারে এই মূল মন্দিরের যে গেটটা সেটা দিয়ে ঢুকবো ভেতরে। তো চলুন আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করি তাহলে। আর এটাই হচ্ছে সেই মন্দির চত্বর। এখানে শুধু যে কালী মন্দিরই আছে তা কিন্তু নয়, প্রচুর মন্দির আছে যেগুলি আপনাদেরকে আজ সবগুলি ঘুরিয়ে দেখাবো। তো চলুন এই মেন গেট ধরে এবার ভেতরে ঢোকা যাক। মেন গেট দিয়ে প্রবেশ করেই বাম দিকে পড়বে সিদ্ধিদাতা গণেশজির একটি মন্দির, আর ডান দিকে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির। আর মন্দিরের ঠিক মাঝ বরাবর রয়েছে হচ্ছে মায়ের মন্দিরটি। পিঙ্ক কালারের লাইট জ্বলছে, দেখুন মন্দিরটি কি দারুণ লাগছে। তো চলুন প্রথমেই গণেশ মন্দিরটিকে আপনাদের ঘুরিয়ে দেখাই। যেহেতু যে কোনো পূজার শুভারম্ভ আগে সিদ্ধিদাতা গণেশকেই স্মরণ করে শুরু করা হয়, তাই তার মন্দির দর্শন করেই আজ কালীবাড়ি আপনাদের ঘোরাবো। যতটা জানলাম যে এই গণেশ ঠাকুরের এই মন্দিরটি পরবর্তী সময়ে নির্মাণ করা হয়েছিল। মন্দিরটি 1 রত্ন বিশিষ্ট এবং শ্বেত পাথর দ্বারা নির্মিত। আর আপনারা দেখতে পাচ্ছেন সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের বেদিটি কি সুন্দর। সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের বিগ্রহটি সম্পূর্ণ লাল রঙের। আর তার ঠিক অপোজিটেই রয়েছে হচ্ছে যে গণেশ মন্দিরের রাধাকৃষ্ণের মন্দির, যেখানে এখন নামগান চলছে। যেহেতু সেখানে নামগান আর অমৃত কথা চলছিল, তাই মন্দিরের ভিতরে আর ঢুকতে পারলাম না, তাই বাইরে থেকেই আপনাদেরকে রাধাকৃষ্ণের দর্শন করিয়ে দিচ্ছি। আর এই শ্রী শ্রী রাধাকৃষ্ণের মন্দিরে রাধাকৃষ্ণের বিগ্রহটি খুবই সুন্দর। কৃষ্ণের মূর্তি নির্মাণ করা হয়েছে কোষ্টি পাথর দিয়ে এবং শ্রী রাধিকার মূর্তি শ্বেত পাথর দিয়ে তৈরি। তাদের নিচের দিকে দুপাশে আছে শ্রী গৌর নিতাইয়ের বিগ্রহ, আর এদের বিগ্রহটি পিতলের। আর নিচে রয়েছে নারায়ণশিলা আর গোপাল ঠাকুরের বিগ্রহ এবং রাধাকৃষ্ণের 2টি ছোট বিগ্রহ। মন্দিরের দেয়াল জুড়ে রয়েছে অসংখ্য ছবি। ছবিগুলির মধ্যে রয়েছে শ্রী শ্রী গৌর নিতাই, গোপাল ঠাকুর রয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু, বাবা রামকৃষ্ণ পরমহংসদেব, ভগবান বিষ্ণুর ছবি। এবং আরেকটি জিনিস দেখে খুব ভালো লাগলো, সেটা হচ্ছে একটা ফটো ফ্রেম যেখানে রয়েছে সৃষ্টি লীলার ধাপ, খুব সুন্দর করে চার্টের মতো করে একটা ফটো ফ্রেম। তো এটাই ছিল হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। এবার এই মন্দির ধরেই কিছুটা গেলেই পড়বে হচ্ছে যে বাবা মহাদেবের মন্দিরটি। তো চলুন এবার মহাদেবের মন্দিরটি দর্শন করা যায়।
অন্যান্য শিব মন্দিরে একটি মাত্রই শিবলিঙ্গ থাকে, দেখেছি সেটা, কিন্তু এখানে পাশাপাশি দুটো শিবলিঙ্গ রয়েছে। এমনকি মন্দিরের প্রবেশদ্বারে রয়েছে দুটি নন্দী মহারাজও। এখানে চাইলে আপনারা কিন্তু এই সামনের শিবরাত্রিতে এসে পুজো দিতে পারেন এবং বাবা মহাদেবের মাথায় জল ঢালতে পারেন এবং বাবা মহাদেবকেও কিন্তু প্রদক্ষিণও করতে পারেন। বাবা মহাদেবকে দর্শন করে তার বাঁদিকেই রয়েছে হচ্ছে যে রামকৃষ্ণ মন্দির। তো রামকৃষ্ণ মন্দিরের সামনেই একটা সিস্টার নিবেদিতার স্ট্যাচু রয়েছে আর তার পেছনে রয়েছে স্বামী বিবেকানন্দের একটা ফটো। তো এটা দেখে প্রথমেই আমরা রামকৃষ্ণ মন্দিরটি দর্শন করব। তো মন্দিরটি অনেকটা বেলুরের আকৃতি, বেলুর মঠের মতোই দেখতে। আর শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের বিগ্রহটি এখানে রয়েছে। তো চলুন বিগ্রহটি একবার দেখে নেওয়া যাক। খুবই শান্ত নিরিবিলি এই মন্দিরটি। আর এখানে রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তিটি শ্বেত পাথর দ্বারা নির্মিত। আর ডান পাশে রয়েছে স্বামী বিবেকানন্দের একটি ছবি আর বাম পাশে রয়েছে মা সারদা দেবীর একটি ছবি। আর সামনেই যেহেতু শিবরাত্রির পুজো, তাই শিব চতুর্দশী কখন লাগবে, কখন পুজো হবে, সেই বোর্ডটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এবার আমি মন্দিরের গঠনশৈলী সম্পর্কে, মন্দিরটি কিভাবে তৈরি, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। মন্দিরটি হচ্ছে 8 চালা বিশিষ্ট। মন্দিরের উপর দিকে চারিপাশে সবার উপরে লেখা হচ্ছে ওং। ওংয়ের ওপরে রয়েছে একটি স্বস্তিক চিহ্ন। আর মন্দিরের ওপরে যে রেলিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু মা কালীর মূর্তি তৈরি করা ছোট ছোট করে। আর মায়ের মন্দিরের দুপাশে রয়েছে দুটো স্তম্ভ মতো লাইট, যেগুলো খানিকটা প্রদীপের মতো দেখতে। আর এই স্তম্ভ মতো লাইট দুদিকেই দুটো রয়েছে। আর সন্ধেবেলা যখন মন্দিরে লাইট জ্বালানো হয় তখন এগুলো কিন্তু জ্বলে, আর যেটা দেখতে কিন্তু দারুণ লাগে। তো চলুন এবার মায়ের মূর্তিটাও একবার দর্শন করে নিই। এখানে মায়ের মূর্তিটি হচ্ছে যে মা সর্বমঙ্গলা নামেই খ্যাত। প্রতিদিনই মাকে এরকম ভাবেই খুব সুন্দর করে শাড়ি আর গয়না পরিয়ে সাজানো হয়ে থাকে। আর এখানকার মা কিন্তু খুবই জাগ্রত, তাই দূর দূরান্ত থেকে মাকে দর্শন করতে বা পুজো দিতে অনেকেই আসেন ভক্তরা। আর এখন যেহেতু 6টা বাজে, তাই পূজা অর্চনা স্টার্ট হয়নি। এই সন্ধ্যে 7টা থেকেই সন্ধ্যা আরতি শুরু হবে, তাই তারই জোগাড়জাত এখন চলছে। তো যখন সন্ধ্যা আরতি হবে তখন আবারও আসছি। আর এখানে পুরো বোর্ডে লেখা আছে কখন কি হয়, মানে কখন পুষ্পাঞ্জলি হয়, কখন সন্ধ্যা আরতি হয়, কখন মঙ্গল আরতি হয়, সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। মায়ের মন্দিরের পিছনেই রয়েছে হচ্ছে রন্ধনশালা, যেখানে ভোগ প্রস্তুত হয়ে থাকে। এবার আমরা যাব হচ্ছে যে গোহরাজ মন্দিরে। মায়ের মন্দিরের ঠিক বাঁ পাশেই রয়েছে এই গোহরাজ মন্দির। তো এখানেও নিত্য পুজোর ব্যবস্থা রয়েছে। আর তার সাথে সাথে কিন্তু শনিবার করে খুব বড় করে পুজো হয়। প্রতি শনিবার করে আপনারা কিন্তু এই গোহরাজ মন্দিরে এসে পুজো দিতেই পারেন শনি বাবার। এটাও কাঁচের শাটার মতো করা আছে, যখন পূজা অর্চনা চলে তখন এটা খুলে দেওয়া হয়। আর এই মন্দিরটিও খুব সুন্দর, আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান জুম করে। এখানেও নানা ধরনের ঠাকুরের মূর্তি রয়েছে। দেখুন বিষ্ণু রয়েছে, মা ভবতারিণী রয়েছে, সব ঠাকুরের মূর্তি দিয়ে এই মন্দিরটিও তৈরি। আর এই মন্দিরটা খুব রিসেন্টলি হয়েছে। আর মূল মন্দিরের সামনে বাম পাশে রয়েছে একটা দুর্গা দালান, এখানে কিন্তু দুর্গাপুজো হয়ে থাকে। আর এই মায়ের মন্দিরে নানা ধরনের অনুষ্ঠান সূচিও চলে। এই যে দুর্গা দালানের ওপরেই রয়েছে একটা ঘর, যেখানে সেদিন বিয়ের অনুষ্ঠান চলছিল। তো এখানে নানা ধরনের অনুষ্ঠান পার্বণও চলে থাকে।
আর সামনেই রয়েছে হচ্ছে যে একটা হাঁড়ি কাঠ, কিন্তু সেখানে পশু বলি এখন আর হয় না, সেটাও কিন্তু এখনও রয়েছে, সেটাই আপনাদের দেখিয়ে দিলাম। খুব সুন্দর করে রেলিং দিয়ে তৈরি করা রয়েছে। মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মন্দিরের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম। সেগুলি হলো, এই মন্দিরটি 1971 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রথমে একটাই মন্দির ছিল, সেটা ছিল কালী মন্দির আর শিব মন্দির। তারপরে আস্তে আস্তে রামকৃষ্ণ মন্দির, গণেশ মন্দির, গ্রহরাজ মন্দির এবং রাধা গোবিন্দের মন্দির প্রতিষ্ঠা হয়। ভোরবেলা 6:30টায় মঙ্গল আরতি হয়, আর 10:30 থেকে 11টার সময় মন্দিরে নিত্য পুজো শুরু হয়। 12টার সময় সমস্ত মন্দিরে ভোগ নিবেদন করা হয়, আর অন্ন ভোগও দেওয়া হয়ে থাকে। আর বছরের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অনুষ্ঠানও চলে। আর সন্ধ্যা আরতি শীতকালে 7টায় হয়, আর গরমকালে 7:30টায় হয়ে থাকে, আর আধ ঘন্টা ধরে এই আরতি চলে। আর এখানে দেখুন গাড়ির পুজোও করে দিচ্ছিলেন ব্রাহ্মণ মশাই। আর এই কালী মন্দিরটি যা সর্বমঙ্গলা মন্দির নামেও কিন্তু খ্যাত। আর ভক্তদের জন্য ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে, তবে সেটা বসিয়ে খাওয়ার কোনো কিন্তু ব্যবস্থা নেই। যদি কেউ ভোগ নেবেন মনে করেন, তাহলে আগের দিন 200 টাকা দিয়ে কুপন কাটতে হয়, আর পরের দিন বেলা 12:30 থেকে 1টা পর্যন্ত সেই ভোগ বিতরণ করা হয়ে থাকে। মন্দিরের মেন গেট সারাদিনই খোলা থাকে দর্শন করার জন্য, তবে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে 10:30 থেকে 11:30 অবধি। আর যদি সন্ধেবেলা পুজো দিতে চান আপনারা, তবে 5টার পরে এসে পুজো দিতে পারবে। তখন প্রতিটি মন্দিরের গেট ওপেন হয়ে যায়। দুপুরবেলা ভোগ দেওয়ার পরে মায়ের মন্দিরের গেট বন্ধ থাকে, তখন শয়ন দেওয়া হয়ে থাকে, কিন্তু মেন মন্দিরের গেট সব সময় কিন্তু খোলা থাকে। এখানে বসার অনেক জায়গাও রয়েছে, তাই এখানকার বাসিন্দা বা স্কুল পড়ুয়ারা এখানে এসে অনেক সময় বসেও থাকেন। আর এখন যেহেতু শীতকাল চলছে, তাই সন্ধ্যে 7টায় আরতি শুরু হয়ে গেল। আর মায়ের মন্দিরের আরতির সাথে সাথে গণেশ মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, রামকৃষ্ণ মন্দির ও শিব মন্দিরেও সন্ধ্যা আরতি শুরু হয়ে গেল একই সাথে। বিশেষ করুন গায়ে যেন কাঁটা দেওয়ার মতো এক অনুভূতি। একই সাথে সব মন্দিরে 7 ঘন্টাও বেজে উঠলো, আর মন্দির চত্বরে লোক পরিপূর্ণ হয়ে গেল। তো চলুন সেটাই দেখাই আপনাদেরকে। তো এই ছিল সন্ধ্যা আরতি। অনেক দূর দূর থেকে এই মন্দিরে মানুষ এই আরতি দেখতে আসেন, আর অনেকেই মার কাছে মানসিক জানান বা পুজো দিতেও আসেন। তো এই মন্দিরে আপনারা আসলে দেখতে পাবেন একসাথে এত মন্দিরের সন্ধ্যা আরতি। অল্প সময়ের জন্য মনে হচ্ছিল এটা যেন একটা স্বর্গীয় পরিবেশ থেকে কম কিছু না। সন্ধ্যা আরতির পর ভক্তদের ভোগ দেওয়া হয়ে থাকে, তবে আমি আর অতক্ষণ থাকতে পারিনি, তাই ভোগ বিতরণটা আপনাদের সাথে দেখাতে পারলাম না। তো এবার বাড়ি ফিরে যাচ্ছি। তো আজকের এই মায়ের মন্দির দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।
আর মধ্যমগ্রামের মধ্যেই অবস্থিত 51 সত্যিপীঠেরও ভিডিও খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসতে চলেছে। তো দেখতে হলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততদিনের জন্য টাটা।